কি যে করে এরা। আর কে কে আছে যেন? সুদীপ, তৌসিফ, মন্দির, শেখর। আচ্ছা আচ্ছা, তো দেখ আগের দিন তো মরফোলজি পার্টটা রিভিশন দেওয়া হলো, আশা করি বুঝতে পেরেছিস সবাই। জাস্ট রিভাইজ দেওয়ার জন্যই করছিলাম, আর কিছু না, পড়ানো তো সবই হয়ে গেছে এগুলো। আচ্ছা, তো হিডেন মার্ক অফ মডেল, মার্ক অফ চেন, এই যে পার্টটা বলেছিলাম তোদের, এই টিউটোরিয়ালের লিঙ্কটাও দিয়ে দিয়েছিলাম ক্লাসরুমে। তো হিডেন মার্ক অফ মডেলটা হচ্ছে পিওএস ট্যাগিং এর ব্যাকবোন। হ্যাঁ, পিওএস ট্যাগিং অ্যালগোরিদমগুলো যেভাবে চলছে দেখিয়েছিলাম সব, ফরওয়ার্ড অ্যালগোরিদম, ভাইটালি অ্যালগোরিদম, এগুলো দেখিয়েছিলাম। তো এইগুলোর ব্যাকবোনে যেটা চলছে সেটা হচ্ছে ওই হিডেন মার্ক অফ মডেল, মার্ক অফ চেন। হুম, তো ওই যে ওই জিনিসটা, এক্সাম্পলটা ছিল যে সেই গত 10 দিনের ওয়েদার রিপোর্ট পিটারের মা কালেক্ট করে রেখেছিল, তারপর 11তম দিনেও খেলতে যাবে কি না সেটা ডিপেন্ড করছে মানে ওয়েদারটা কিরকম আসবে তার ওপর। হ্যাঁ, সানি হলে খেলতে যাবে, রেনি হলে খেলতে যাবে না। মনে আছে এই এক্সাম্পলটা, মনে হয় এখানেই ছিল। এই যে রানি, সরি, রেনি, সানি, ক্লাউডি। হুম, তো মার্ক অফ মডেলের এই 3 রকম ওয়েদার কন্ডিশন ছিল। এই যে এরকম কতগুলো সিকোয়েন্স আছে। তো পিটারের মাকে প্রেডিক্ট করতে হচ্ছিল যে পরের দিন ও খেলতে যাবে কিনা, তাই না? এই যে, তো এটা হচ্ছে একটা স্টেট ডায়াগ্রাম। সানি যদি হয় আগের দিন, তাহলে আবার সানি থাকারই চান্স কত, সানি হলে আবার ক্লাউডি হয়ে যাওয়ার চান্স কত, ক্লাউডি থাকলে ক্লাউডি থাকারই চান্স কত, ক্লাউডি থাকলে আবার সানিতে যাওয়ার চান্স কত। এই যে প্রত্যেকটা প্রবাবিলিটি। হুম, এটা হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স, তাই না? ট্রানজিশন মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার যে ট্রানজিশনটা, স্টেট ট্রানজিশন, তার প্রবাবিলিটি গুলো কারেক্ট করেছে আর কি, তাই না? এগুলো সব দেখিয়েছিলাম, দেখ সানি টু সানি, সানি টু ক্লাউডি, হ্যাঁ, সানি টু রেইনি। এই যে প্রথমে এই ক্যালকুলেশনগুলো করে তারপর এই যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটার এজগুলোর ওপর লেভেলিংটা করেছে। আবার রেনি থেকে সানি, রেনি থেকে রেনি, হ্যাঁ, রেনি থেকে ক্লাউডি, এগুলো হওয়ার চান্স। শুধু দেখতে হবে যাতে সামেশনটা 1 থাকে, তাই না? এই যে ট্রানজিশন যে ম্যাট্রিক্সটা দেখিয়েছিলাম, একটা রোকে সাম করলে 1 আসছিল, এটা কারণটাই তাই। সানি যদি থাকে তাহলে সেখান থেকে আমার ম্যাক্সিমাম 3টে ট্রানজিশনই হতে পারে, আর তো কিছু নেই আমার, আর তো কিছু কর্পাসের মধ্যে নেই। সানি থেকে হয় সানি, নয় রেনি, নয় ক্লাউডি। সেই জন্য এই 3টের প্রবাবিলিটিকে অ্যাড করলে 1 আসতে হবে। ঠিক আছে? এই যে মার্ক অফ চেন মডেল, এই এক্সাম্পলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে পিটারের মা এরকম কি করছিল, এই যে 10 দিনের ওয়েদার রিপোর্ট কালেক্ট করে রেখেছে। এই যে এভরি ডে হিজ মাদার অবজার্ভ দ্য ওয়েদার ইন দ্য মর্নিং অ্যান্ড দেন টেক্স দ্য ডিসিশন ওয়েদার শি উড লেট পিটার গো টু প্লে অর নট। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই হচ্ছে আমার স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা। ঠিক আছে? এই যে এগুলো দেখিয়েছিলাম, যে ড্রাই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে না মনে রাখাটা খুব ডিফিকাল্ট, সেই জন্য এই সিমুলেশনগুলো করিয়ে করিয়ে দেখেছিলাম। এই যে মার্ক অফ চেন, এই যে মার্ক অফ চেন। তো এটা ছিল মার্ক অফ চেন। তো হিডেন কেন বলছে? হিডেন মানে ইন্টারনাল স্টেটগুলো, এই যে দেখ ইন্টারনাল স্টেটগুলো সেগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে, ওগুলো ইনভিজিবল থাকছে আমাদের কাছে, ওই জন্যই বলছে হিডেন। এই যে given that today is sunny, what is the probability that tomorrow is sunny and the next day is rainy? এটা হওয়ার চান্স। হ্যাঁ, তো
এইভাবে সব ক্যালকুলেটগুলো করছিল। এই যে সানি যদি হয় আজকে, টুমরো সানি, আবার নেক্সট ডে রেনি। এই দেখ কিভাবে ভেঙেছে এটাকে। Q1 Q2, Q1 যদি হয় Q2 হওয়ার চান্স। এবার Q1 Q2 যদি অকার করে যায় তাহলে আবার পরের দিনটা Q3 হওয়ার চান্স। এবার সবকটাকে শুধু বসিয়েছে ভ্যালুগুলো, সানি টু সানি, আবার এখানে এই যে সানি টু রেনি। ঠিক আছে, Q1 টু Q2, আবার Q2 টু Q3। Q1 Q2টাকে তখন সাপ্রেস হয়ে গেল, এই যে এখান থেকে Q1টাকে সাপ্রেস করে দিল, তার কারণ আর এটা অলরেডি এদিকে চলে এসছে। Q1 থাকলে Q2 হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমি অলরেডি কনসিডার করে নিয়েছি। এবার ডাইরেক্ট দেখছি Q2 যদি অকার করে তাহলে Q3টা হওয়ার চান্স কত। তাহলে এখানে Q1 যেটা একটা স্টেট হিডেন হয়ে গেল, তাই না? তো ওই জন্য বলছে এটা হিডেন মার্কোভিয়ান প্রপার্টি। হিডেন নামটা দেওয়ার কারণ আছে তো, এগুলো সব বলেইছিলাম। এই যে yesterday weather was rainy and today is cloudy. Yesterday rainy, today is cloudy, probability that tomorrow will be sunny. তাহলে Q1 Q2 হলে Q3 অকার করার চান্স কত। তাহলে তখন Q1টাকে সাপ্রেস করে দিচ্ছে আর কি, হিডেন হয়ে যাচ্ছে এটা, বুঝলি? তাহলে Q3 Q3 Q2, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সেটাই বলছে যে কেন আমি একটা স্টেটকে এরকম সাপ্রেস করে দিচ্ছি, সেটাই এখানে বলছে। দ্য প্রবাবিলিটি অফ টুমরোজ ওয়েদার বিং সানি ডিপেন্ড সোললি অন টুডেজ ওয়েদার অ্যান্ড নট অন ইয়েস্টারডে, বুঝলি? এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কেন হিডেন মার্কোভিয়ান ব্যাপারটা আসছে, হিডেন কথাটা বলা হচ্ছে কেন। আগামীকালের ওয়েদার সানি হবে কি না সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র আজকের ওয়েদারের ওপর। আমার গতকালটা আর লাগছে না, সেই জন্য গতকালের ওয়েদারটা এখানে কনসিডারেশনে আনাই হচ্ছে না। এই যে এখানে যদিও কোয়েশ্চেনটা বলেছে ইয়েস্টারডেজ ওয়েদার ওয়াজ রেনি, ইয়েস্টারডে রেনি আর টুডে হচ্ছে ক্লাউডি, তাহলে আগামীকাল সানি হওয়ার চান্স কত। এই যদি হয় তাহলে গতকালের ওয়েদারটার কথা আমি পুরোপুরি ভুলে যেতে পারি। Q1টা হচ্ছে ইয়েস্টারডে, Q2টা হচ্ছে টুডে, আর Q3টা হচ্ছে টুমরো। তাহলে দেখ Q1টা পুরোপুরি সাপ্রেস করে আমার চলে এলো কি Q3 Q2। তাহলে আজ যদি ক্লাউডি হয় তাহলে আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2, বুঝতে পারলি? সেই জন্যই এই ছোট্ট সেন্টেন্সটাই মনে রাখবি, দ্য প্রবাবিলিটি অফ টুমরোজ ওয়েদার ডিপেন্ডস এন্টায়ারলি অন টুডেজ ওয়েদার, নট অন ইয়েস্টারডে। আগামীকালের ওয়েদারটা আমি কি পাবো তার জন্য আমার আজকের ওয়েদারের ডেটাটাই এনাফ, আমাকে তার জন্য গতকালের দিকে আর ফিরে তাকাতে হবে না, কেমন? সেই জন্যই কিন্তু হিডেন কনসেপ্টটা আনা হচ্ছে, নইলে তো আমরা পুরো ডিপেন্ডেন্সি চেনটাই আমরা কনসিডার করতাম। দেখ এখানে কি করলো, এই যে Q1 যদি হয় আজ তাহলে Q2 হওয়ার চান্স কত। এবার Q1 Q2 যদি অকার করে যায় তাহলে তার পরের দিন Q3 হওয়ার চান্স কত। এখান থেকে Q1টাকে সরিয়ে দিচ্ছে, তার কারণ কি Q1টা অলরেডি এখানে চলে এলো। Q1টা টুডে, Q2টা হচ্ছে টুমরো। এই যে given that today is sunny, what is the probability that tomorrow is sunny and the next day? ও আচ্ছা, তার মানে Q1টা টুডে, Q2টা হচ্ছে টুমরো, আর Q3টা হচ্ছে তারপরের দিন, মানে ডে আফটার টুমরো। তাহলে সেটা যখন করা হচ্ছে তখন টুডের ওপর ডিপেন্ড করছে টুমরো, আর টুমরোর ওপর ডিপেন্ড করছে ডে আফটার টুমরো। বুঝতে পারছিস কিভাবে ভাঙলো প্রবাবিলিটিটাকে? এই জায়গাটাই কিন্তু আমি যদি এরকম কোশ্চেনটা করি যে কেন এটাকে হিডেন মডেল বলা হচ্ছে, তখন এরকম ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে কিন্তু দেখাতে হবে। আমি এক্সপেক্ট করবো যে এরকম কিছু একটা এক্সাম্পল আমি পাবো খাতায়। নট নেসেসারি সেটা সানি, রেনি, ক্লাউডি এসব দিয়েই যে হবে তার কোনো মানে নেই, তোরা নিজের মতো করেও কোনো এক্সাম্পল দিতেই পারিস, সেটা কোনো ব্যাপার না। বাট এই যে একটা স্টেটকে সাপ্রেস করে দিচ্ছি আমরা, সাপ্রেস কেন করছি? এই যে আগামীকালের ওয়েদারটা পুরোপুরি ডিপেন্ড করছে আমার আজকের ওয়েদারের ওপর, এই জন্য গতকালের ওয়েদারটা আমার ইমমেটেরিয়াল। তো যতই আমি প্রবাবিলিটি চেনের মধ্যে লিখি না কেন গতকালের ওয়েদারটা আমরা কনসিডারই করছি না, সেই জন্যই ওটাকে বলা হচ্ছে হিডেন মার্কভ মডেল। তা হিডেন কোনটা? গতকালেরটাকে আমি এখানে সাপ্রেস করে দিলাম, চেপে দিলাম পুরো। দেখেছিস? এই যে Q1টা হচ্ছে টুডে, Q2টা হচ্ছে টুমরো,
আর টুডে টুমরোর ওপর ডিপেন্ড করছে ডে আফটার টুমরো। এটা আমি লিখলাম ঠিকই, কিন্তু লেখার পর আমি কি করছি দেখ, এখানে গিয়ে Q1টাকে উড়িয়ে দিলাম, সাপ্রেস করে দিলাম। এই জায়গাটাই কিন্তু ভালো করে বুঝে নে, কেমন? এইটা বুঝবি, আর তারপর এই যে এই ট্রানজিশন ডায়াগ্রাম, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম কিভাবে তৈরি করে বলেও ছিলাম মনে হয় না, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম কিভাবে এখানে দেখিয়েছে, মানে ওই সমস্ত এক একটা স্টেটের থেকে কতগুলো আউটগোয়িং স্টেট হতে পারে তার একটা মানে কম্বিনেশন তৈরি করতে হয় আর কি। কম্বিনেশন গুলো তৈরি করে করে দেখতে হয় যে আমি কোন পার্টিকুলার স্টেট ট্রানজিশনটা চাইছি, সেইটার নাম্বার অফ স্টেটস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এখানে আছে সেটা, নাকি কোনো ইয়ে থেকে দেখিয়েছিলাম, স্লাইড ফ্লাইড থেকে দেখিয়েছিলাম? কোত্থেকে দেখিয়েছিলাম রে? স্লাইড থেকে ছিল কি? মনেও পড়ছে না কোত্থেকে দেখিয়েছি। মানে সমস্ত ট্রানজিশনের ইয়েগুলো, পেয়ারগুলো আর কি, পেয়ারগুলোকে আগে দেখতে হবে যে কতগুলো পেয়ার আমার কর্পাসের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি ওই যে পিটারের মা 10 দিনের ওয়েদার রেখেছিল কালেক্ট করে, ওটাই কিন্তু আমাদের কাছে কর্পাস, তাই না? ওটাই তো স্টাডি করে করে আমরা দেখছি যে ট্রানজিশনগুলো হওয়ার চান্স কত। তো আগে দেখতে হবে কি, অল পসিবল সেট অফ ট্রানজিশন, কোন স্টেট থেকে কোন স্টেটে যাওয়ার ট্রানজিশন। কি এখান থেকে দেখিয়েছিলাম এই সানি রেনির যে ব্যাপারটা? এই যে মার্কভ মডেল, এটা তো পিওএস এ চলে যাচ্ছে ডিরেক্ট। হুম, আমি কি বলেছি সব জায়গায় অ্যাপ্লাই করতে? HMM একটা একটা জিনিস আছে বলে সব জায়গায় লাগাতে হবে নাকি? একটা একটা কনসেপ্ট, একটা মডেল কখনো সমস্ত প্রবলেমকে সলভ করে দিতে পারে? আমি কি বলেছি সেটা? এই যে এখান থেকে ইয়েগুলো, মানে এই যে ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছে দেখিয়েছিলাম না তোদের? অল পসিবল ট্রানজিশন গুলোকে আগে মানে কম্বিনেশন গুলো নিতে হবে। অল পসিবল ট্রানজিশন নিয়ে, হ্যাঁ, তার কাউন্টটা নিতে হবে ডিনোমিনেটরে, আর আমার যে অনলি ডিজায়ারেবল কাউন্টটা সেটা যাবে নিউমারেটরে। এটাই তো প্রবাবিলিটি, মানে ডিজায়ারেবল আউটকামটা সেটা যায় নিউমারেটরে, আর অল পসিবল আউটকামটা যায় ডিনোমিনেটরে। এটাই তো প্রবাবিলিটি ডেফিনেশন। আমি দেখছিলাম যে কোথায় এই ক্যালকুলেশনটা এখানে দেয়নি, এই লিঙ্কটার মধ্যে ছিল না? এই যে ওয়েক স্লিপ, এখান থেকেও দেখাতে পারিস। কোথা থেকে দেখিয়েছিলাম বলতো? নাকি চ্যাট জিপিটি থেকে দেখিয়েছিলাম? মানে এই যে সানি রেনির যে অল পসিবল ট্রানজিশনটাকে লিস্ট ডাউন করে ওই প্রবাবিলিটি গুলো আসছে কোথা থেকে? ওই যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটার মধ্যে লিখছে না, এক একটা এজের ওপর এই যে 0.8 না কত, ওইগুলো আসছে কি করে? এই ওই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি করে আসছে বলেছিলাম না? এই যে 0.5, 0.15, এগুলো কি করে আসছে? উড়ে আসছে নাকি এগুলো? এগুলো সব কটা ট্রানজিশন প্রবাবিলিটি। আমাকে এই যে কর্পাসটা ছিল গত 10 দিনের ওয়েদার রিপোর্ট, সেটাই আমার কর্পাস। এই যে এখান থেকে আমাকে অল পসিবল কম্বিনেশন গুলো দেখতে হবে, ট্রানজিশন প্রবাবিলিটি যেরকম করে বার করে অল পসিবল কম্বিনেশন দেখতে হবে। হ্যাঁ, তারপর দেখতে হবে টোটাল নাম্বার অফ কম্বিনেশন কতগুলো হচ্ছে, আর আমি যেটা চাই সেরকম কম্বিনেশন কতগুলো আছে। এগুলো কিন্তু কোনোটাই উড়ে এসে জুড়ে বসছে না। এই যে 0.8, 0.05, 0.15, হ্যাঁ, এগুলো সবকটারই কারণ আছে, বুঝতেই তো পারছিস। এই যে এখানে ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন, ইনিশিয়াল স্টেট ডিস্ট্রিবিউশন, এই যে পাই ফরওয়ার্ড অ্যালগোরিদমে এটা ইউজ করেছিলাম না? এই যে হিডেন স্টেটস ফলো ফার্স্ট অর্ডার মার্কভ প্রপার্টি, এই যে হিডেন ওয়েদার, রেইনি,
এগুলো দেখিয়েছিলাম তো, এগুলো তো শুধু নোটেশন গুলো। তারপর ওই পার্টস অফ স্পিচ ট্যাগিং, টাইম ফ্লাইজ ফাস্ট। তারপর এইচএমএম কোথায় ইউজ হয় এগুলো তো জানিসই। মেন হচ্ছে ওই ট্রানজিশন প্রবাবিলিটি মানে ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা বার করে, সেখান থেকেই আমার সমস্ত ভ্যালুগুলোকে পাই। এমিশন প্রবাবিলিটি, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি, ভাইটার-বি অ্যালগরিদম, সেটা তো দেখিয়েছিলাম পরে। এই যে ট্রানজিশন প্রবাবিলিটি, এই যে টাইম ফ্লাইজ, নাউন দিয়ে শুরু হলে তারপরেরটা নাউন হওয়ার চান্স কত, নাউন দিয়ে শুরু হলে তারপরেরটা ভার্ব হওয়ার চান্স কত, আবার স্টার্ট থাকলে মানে সেন্টেন্সের শুরুতেই নাউন থাকার চান্স, সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকার চান্স। হ্যাঁ, এগুলো ট্রানজিশন প্রবাবিলিটিটা দিয়ে আগে বানানো হয়েছিল, বানিয়ে তারপর এমিশন প্রবাবিলিটি, তারপর ওই ফার্স্ট ওয়ার্ড, মনে আছে তো এগুলো করিয়েছিলাম যে HMLPOS ট্র্যাকার। আচ্ছা, তোদের সামনেই যদি একটা কোয়েশ্চেন টাইপ করি, শো হাউ HMM is used to predict weather report of tomorrow given given মানে last 10 days weather reports। এই যে সিম্পলিসিটি, যে রেইনি সানি, হ্যাঁ, যে ট্রানজিশন প্রবাবিলিটি, এটাই তো অ্যাকচুয়ালি ট্রানজিশন প্রবাবিলিটি, যেটা ট্রানজিশন ডায়াগ্রামটা যেটা দেখাচ্ছিল, এই যে তো সবই ট্রানজিশন প্রবাবিলিটি। এই যে লাস্ট ডে ওয়েদার রিপোর্ট, সানি সানি, রেইনি সানি রেইনি, এখানে শুধু সানি আর রেইনি দিয়েই বুঝিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার সিকোয়েন্সটা, বুঝতে পারছিস, মানে এটা হচ্ছে আমার কর্পাসটা। এবার 11 নম্বর দিনে যেটা হবে সেটা আমাকে এবার দেখতে হবে। ট্রানজিশন দেখ, এস থেকে এস, সানি টু সানি কতগুলো, সানি টু রেইনি কতগুলো, রেইনি টু সানি কতগুলো, রেইনি টু রেইনি কতগুলো। এবার এই যে ফ্রম দ্য সিকোয়েন্স, এগুলো আমাদের, এটা ছিল আমাদের টোটাল সিকোয়েন্স, আর এখান থেকে ট্রানজিশনগুলো আমরা কাউন্ট করলাম। এবার দেখ ওই যে মানে হচ্ছে কারেন্ট টু নেক্সট, মানে আজকের দিনের ওয়েদার দেওয়া থাকলে আগামীকাল কি হবে, এই যে ট্রানজিশন কাউন্ট বাই টোটাল ট্রানজিশন ফ্রম কারেন্ট, মানে কারেন্টের থেকে টোটাল কতগুলো ট্রানজিশন এর হচ্ছে আউটগোয়িং ট্রানজিশন, সেটা আমাকে দেখতে হবে। ওটা যাবে ডিনোমিনেটরে, আর উপরে যাবে ডিজায়ারেবল আউটকামটা। টোটাল ট্রানজিশনটা হচ্ছে 2 + 3 5, 2 + 3 5, টোটাল ট্রানজিশন ফ্রম এস। দেখ এস এর থেকে ট্রানজিশন, এই যে এখানে দুটো আসছে, এই যে 2, আর এখানে এস, আর এই যে একটা দুটো তিনটে, মোট 5টা। নিয়ে এস এর থেকে এস আর এস এর থেকে আর, বুঝতে পারলি, মানে ওই ট্রানজিশন ডায়াগ্রামটা যেটা ছিল এজ এর ওপর প্রবাবিলিটি গুলো নিয়ে ওইটা দেখানোর চেষ্টা করছি। এই ভ্যালুগুলো কোথা থেকে এলো, এখানে তো ডিরেক্ট লিখে দিয়েছে, তো ভ্যালুগুলোর জন্য আমাকে এরকম ট্রানজিশন ম্যাট্রিক্স বানাতে হয়, যে টোটাল নাম্বার অফ পসিবল ট্রানজিশন দেখতে হবে সেগুলো কত আছে। আর তারপর আমি পার্টিকুলার যেই স্টেটে আছি, ধর সানিতে আছি, সানি থেকে যেখানে আমি ট্রানজিশন করতে চাই সেটা আমি বার করব। তো আমাকে দেখতে হবে সানির থেকে টোটাল নাম্বার অফ আউটগোয়িং ট্রানজিশন কতগুলো হচ্ছে, সেটা যাবে ডিনোমিনেটরে, আর আমার যে মানে তো ডিজায়ারেবল যে আউটকামটা সেটা কতগুলো, বুঝতে পারছিস। এইটাই হচ্ছে আমার ফ্রম সানি। আর ফ্রম রেনি যদি হয়, তাহলে রেনির থেকে ট্রানজিশন হওয়ার চান্স কত, এই যে রেনির থেকে ট্রানজিশন হওয়ার, এই 1 2 3 4, হ্যাঁ, টোটাল রেনি থেকে ট্রানজিশন হচ্ছে 4। তাহলে রেনির থেকে যদি সানিতে আমি যেতে চাই, মানে রেনি আছে সানিতে যাওয়ার চান্স কত, তখন দেখতে হবে, দেখ রেনির থেকে আউটগোয়িং ট্রানজিশন 4টে, তাই না? আর যদি রেনি হয় তাহলে তারপরের দিন সানি হওয়ার ট্রানজিশন হচ্ছে 3টে। দেখ, এ দেখ
এই দেখ একটা, এই দেখ দুটো, এই দেখ তিনটে, দেখেছিস রেনি থেকে সানি হওয়ার ট্রানজিশন তিনটে, বুঝতে পারলি? সেই জন্য এখানে এলো 3/4। আবার রেনি থেকে রেনি হওয়ার ট্রানজিশন দেখ কতগুলো আছে, দেখ রেনির থেকে এই দেখ এই একটাই আছে, দেখেছিস রেনির থেকে রেনি হওয়ার ট্রানজিশন, ওই জন্য ওটা এসছে একটা, তাহলে 1/4। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে রেনির থেকে আউটগোয়িং ট্রানজিশন কতগুলো হচ্ছে, আর রেনির থেকে রেনি যদি আমি চাই তখন তার ডিজায়ারেবল আউটকাম হচ্ছে এই একটাই। এইভাবে কিন্তু ট্রানজিশন ম্যাট্রিক্সটাকে বানিয়ে এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ট্রেবল, এইভাবেই কিন্তু এখানে এলো। আমি এটাই শুধু দেখাতে চাইছিলাম যে হুট করে তো উড়ে এসে জুড়ে বসেনি, প্রত্যেকটার এরকম ট্রানজিশন প্রবাবিলিটি গুলোকে বার করেছে। এবার ডিটারমাইন টুডেজ ওয়েদার, তাহলে ডে 10 হচ্ছে সানি। আইডেন্টিফাই টুডেজ ওয়েদার, আইডেন্টিফাই এই যে সানি, তো টুমরো ডিপেন্ডস অন দ্য সানি রো, এই যে সানি রো এর প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করছে। আজকে যদি সানি হয় তাহলে কালকে সানি হওয়ার চান্স 0.6, আবার কালকে রেনি হওয়ার চান্স 0.6। তাহলে কেন হিডেন বলছে? আমি শুধুমাত্র আজকের ওপর বেস করেই কালকের প্রবাবিলিটিটা বার করছি। যতই আমি গত 10 দিনের ওয়েদার রিপোর্ট সংগ্রহ করে রাখি না কেন, সেই 10 দিনের রিপোর্ট কিন্তু আমার কাছে ইমেটেরিয়াল হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমি শুধুই দেখতে পাচ্ছি যে সানির থেকে ট্রানজিশনের রোটাই শুধু আমি দেখছি, সানির থেকে ট্রানজিশনের রোটাই আমি দেখছি। যদিও ইন্টারমিডিয়েট স্টেপগুলো সমস্ত কিন্তু এই প্রবাবিলিটির মানে এই প্রবাবিলিটিগুলোর মধ্যেই ইনবিল্ট রয়েছে, তাই না? আমি সানি থেকে যতগুলো ট্রানজিশন পেয়েছিলাম, টোটাল আউটগোয়িং ট্রানজিশন, হ্যাঁ সেগুলো তো এই প্রবাবিলিটির মধ্যে মিশেই আছে অলরেডি। সেগুলো কি হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি, সেগুলো কম্প্রেসড ওয়েতে রয়েছে। কিন্তু আমি কি বলছি বোঝার চেষ্টা কর। এই যে সানি ট্রানজিশনের যে রোটা, এই যে সানি ট্রানজিশনের যে পুরো রোটা, সানি টু সানি বা সানি টু রেনি, একদম চোখ বন্ধ করে আমি একটা সুন্দর ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম, আর দেখলাম কি প্রত্যেকটা রোকে আমরা অ্যাড করলে 1 পাচ্ছি। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে আমরা তখন দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই মানে প্রেডিক্ট টুমরো, তাহলে প্রেডিক্ট টুমরো মানে কি আগামীকালের ওয়েদার। আমি কি দেখতে পাচ্ছি যে আজকে যদি সানি হয় তাহলে কালকে সানি হওয়ার চান্স 0.4, দেখ দেখেছিস? আবার আজকে যদি সানি হয় তাহলে আগামীকাল রেইনি হওয়ার চান্স হচ্ছে 0.6। এই যে, কিন্তু যতই যাই হোক আমাদের কাছে মনে হচ্ছে যে হিডেন, বাকি 10 দিনের ওয়েদার রিপোর্ট সংগ্রহ করে রেখেছিলাম, সেগুলো সবই হিডেন সাপ্রেসড হয়ে গেল। সেটা ঠিকই, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি তুই দেখ প্রত্যেকটা প্রবাবিলিটির মধ্যে কিন্তু ওই 10 দিনের রিপোর্ট কম্প্রেসড হয়ে রয়েছে, তাই না? আমি তো টোটাল নাম্বার অফ ট্রানজিশন দেখছিলাম। এই যে 10 দিনের যে কর্পাসটা আমি বার করে রেখেছিলাম, এই যে আমার 10 দিনের কর্পাস, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে সানির থেকে টোটাল কতগুলো আউটগোয়িং ট্রানজিশন যাচ্ছে, আবার সানি থেকে সানি ট্রানজিশন হওয়ার চান্স কত, হ্যাঁ, সেইগুলো ক্যালকুলেট করেই কিন্তু আমি এই ম্যাট্রিক্সটাকে জেনারেট করেছি। সুতরাং যতই আমি টুমরোজ ওয়েদার ইজ প্রেডিক্টেড বেসড অন টুডেজ ওয়েদার বলি না কেন, হ্যাঁ এটা ঠিকই 10 দিনের ওয়েদারের দিকে আমরা তাকাচ্ছি না, কিন্তু তাকাচ্ছি না কখন, যখন আমার ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেছে তখন আমি আর 10 দিনের ওয়েদার রিপোর্টের দিকে ফিরেও তাকাচ্ছি না। তার কারণ কি, 10 দিনের ওয়েদার রিপোর্টটা পুরো কম্প্রেসড হয়ে আমার কাছে ম্যাট্রিক্স ফরম্যাটে চলে এসেছে, আর সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছি তাহলে হিডেন কথাটার সার্থকতাটা কোথায়? যতই হিডেন বলি না কেন, গত 10 দিনের, এখানে নয় 10 দিন 10 দিন বলছি আমি ওয়েদার রিপোর্ট, গোটা কর্পাস যখন তোরা স্টাডি করিস আর কি, পিওএস ট্যাগিং বল বা যে কোনো কাজেই, হ্যাঁ, তো সেই সমস্তগুলোই কিন্তু পিওএস ট্যাগিং এ ধর নাউন থেকে ভার্ব, নাউন থেকে নাউন, এই সমস্তগুলো কিন্তু ট্রানজিশন প্রবাবিলিটির মধ্যে সাপ্রেসড হয়ে বসেই আছে অলরেডি। এই যে ম্যাট্রিক্সটা আমি বানিয়েছি সেখান থেকেই তো প্রেডিক্ট করছি আজকে সানি হলে কালকে সানি হওয়ার চান্স কত, তাহলে দেখি টুক করে বলে দিলাম 0.4। এই যে 0.4টা আমি বললাম, এটার পেছনে কিন্তু আমার গত 10 দিনের ওয়েদার রিপোর্টই কাজ করছে। হ্যাঁ, গত 10 দিনের ওয়েদার রিপোর্ট না থাকলে আমি কখনো টুক করে এখান থেকে দেখে 0.4টা বলতে পারতাম না। আমাকে টোটাল নাম্বার অফ আউটগোয়িং ট্রানজিশন দেখতে হয়েছে। এই দেখ, টোটাল ট্রানজিশন ফ্রম দ্য কারেন্ট, আর ট্রানজিশন কাউন্ট যে ডিজায়ারেবলটা আমরা চাই সেটা। হিডেন হিডেন বলা হচ্ছে ঠিকই জিনিসটাকে সিম্পলিফাইড রাখার জন্য। আমি আগামীকালের ওয়েদার রিপোর্ট যখন আমি প্রেডিক্ট করতে চাইবো তখন শুধুই দেখবো আজকে কি আছে। ও আজকে সানি, তার মানে কালকে সানি হতে গেলে
তার 0.4 প্রবাবিলিটি, আর কালকে রেনি হওয়ার চান্স 0.6। কিন্তু এই পুরো যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা আমি তৈরি করলাম, কিসের ওপর বেস করে? এটা কি হাওয়ায় উড়ে এলো? না, পুরো কর্পাসটা স্টাডি করেই কিন্তু আমি তবে তৈরি করেছি। সেই জন্য যতই হিডেন হিডেন বলি না কেন, হিডেন আমরা কেন রাখছি? জিনিসটাকে আমাদের কাছে সিম্পলিফাইড ভার্সানটাকে প্রেজেন্ট করার জন্য। বাট হিডেন যতই বলি না কেন, কর্পাসের পুরো স্ট্যাটিস্টিক্স কিন্তু এই প্রবাবিলিটির মধ্যে ইনবিল্ট রয়েছে। বুঝতে পারলি আমি কি বলছি? আমি যার জন্য আজকে এই এক্সাম্পলটা আরেকবার ধরলাম। আমি পিওএস ট্যাগিং দিয়েই শুরু করতে পারতাম, কিন্তু ভাবলাম না, মেইন জিনিসটা আমি বুঝিয়েছিলাম প্রথমে এইটা, সানি, রেনি, ক্লাউডি, হ্যান ত্যান, এই যে প্রবাবিলিটি গুলো আসছে, ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা পুরো কোথা থেকে আসছে? আমাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ আউটগোয়িং ট্রানজিশন কতগুলো আছে, সেটা যাবে ডিনোমিনেটারে, মানে সানির থেকে টোটাল নাম্বার অফ ট্রানজিশন কতগুলো আছে সেটা ডিনোমিনেটারে যাবে। তারপর আমি সানির থেকে যেটা চাইছি সেইটা যাবে হচ্ছে নিউমারেটারে। সেইটা করেই কিন্তু আমার এই ম্যাট্রিক্সটা এসছে এবং এই টেবিলটাকে আমি দাঁড় করাতে পেরেছি। সেটা করে কিন্তু আমরা এই ট্রানজিশন টেবিলটাকে দাঁড় করালাম। সুতরাং বুঝতে পারছিস, হিডেন বলছি আমরা সিম্পলিফাইড ভার্সানটাকে প্রেজেন্ট করার জন্য। আমার কাছে আলটিমেটলি পুরো কর্পাস স্টাডি করে এই ছোট্ট একটা ম্যাট্রিক্স দাঁড় করানো হয়েছে। সেই ম্যাট্রিক্সটা দেখেই আমি বলে দিচ্ছি, ও আজকে রেনি, তার মানে কালকে রেনি হওয়ার চান্স 0.25। আবার আজকে রেনি, তার মানে কালকে সূর্য উঠবে, কালকে আবার রোদ উঠবে, তার চান্স হচ্ছে 0.75। কিন্তু যতই আমরা আজকের ওপর বেস করে করি না কেন, পুরো টেবিলটা তৈরি করতে কিন্তু আমার কর্পাসই স্টাডি করতে হয়েছে, মানে 10 দিনের রিপোর্টই স্টাডি করতে হয়েছে। সুতরাং হিডেন হিডেন বলছি কেন? সিম্পলিফাইড ভার্সানটাকে রাখার জন্য। আমরা 10 দিন 20 দিনের ওয়েদার রিপোর্ট আমরা আর স্টাডি করতে চাইছি না। আমরা দেখছি আজকে যখন রোদ উঠেছে তাহলে কালকে রোদ ওঠার চান্স কত, আজকে যদি বৃষ্টি হয় তাহলে কালকেও বৃষ্টি হওয়ার চান্স কত। হ্যাঁ, তো সেইটা আমরা ছোট্ট করে ডিসিশনটা নিয়ে নিচ্ছি এই টেবিলটা দেখে। এই টেবিলটা দেখে মনে হচ্ছে বাহ কত সুন্দর, আমার কি হবে 10 দিনের ওয়েদার রিপোর্ট স্টাডি করে? না, 10 দিনের ওয়েদার রিপোর্ট না থাকলে আমি এই প্রবাবিলিটি গুলোকে কি করে মানে জেনারেট করব? এই ম্যাট্রিক্সটাকে আমি কি করে জেনারেট করতে পারবো যদি 10 দিনের ওয়েদার রিপোর্ট আমার কাছে নাই থাকে? 10 দিনের ওয়েদার রিপোর্ট না থাকলে এই ম্যাট্রিক্সটাকে পপুলেটই করা যাবে না। এইবার যখন একবার ম্যাট্রিক্সটা আমার কাছে দাঁড়িয়ে গেল, এইবার আমরা ভাবছি, আরে এবার আমাকে আর পাই কে? আজকে রেনি তো কালকে রেনি হওয়ার চান্স 0.25, আজকে সানি তো কালকে সানি হওয়ার চান্স 0.4। একবার যখন ম্যাট্রিক্সটা চলে এলো আমার হাতে, তখন আমরা মনে করছি যে আমাকে আর পায় কে? আমার কাছে তখন সবই হিডেন, বাকি 10 দিনের ওয়েদার রিপোর্ট মনে হচ্ছে ইমমেটেরিয়াল। কিন্তু না, ইমমেটেরিয়াল নয়। 10 দিনের ওয়েদার রিপোর্ট না থাকলে আমি এই প্রবাবিলিটি গুলোকে কি করে জেনারেট করতাম? ম্যাট্রিক্সটাকে পপুলেট করতে গেলে তো আমাকে অল পসিবল ট্রানজিশন কালেক্ট করতে হয়েছিল। দেখ, অল পসিবল ট্রানজিশন গুলোকে ইয়ে করে করে যোগ করে করে তারপর এই এই ফর্মুলায় ফেলেছি। সেটা ঠিক আছে, কিন্তু একবার জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর তখন আমার কাছে বাকিটা মনে হচ্ছে হিডেন। তখনই কিন্তু এই যে স্টেটমেন্টটা দেখালাম যে কেন বলছে হিডেন। এই যে আজকে সানি, তাহলে কালকে সানি, আবার নেক্সট ডে রেনি হওয়ার চান্স কত? আজকে সানি হয়েছে, তাহলে কালকে সানি হওয়ার চান্স এই যে, আবার আজকে কালকে সানি সানি নিয়ে পরশুদিন রেনি হওয়ার চান্স। বুঝতে পারছিস তখন কিভাবে একটাকে সাপ্রেস করে দিল? যতই সাপ্রেস করি না কেন, প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা ট্রানজিশন ম্যাট্রিক্স, তার মধ্যে সমস্ত কিছু ইনবিল্ট রয়েছে, কোনোটাই হারিয়ে যাচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছি আমার ম্যাট্রিক্সটা একবার যখন তৈরি হয়ে গেল, তখনই বলছি যে টুমরোজ ওয়েদার ডিপেন্ডস অনলি অন টুডেজ ওয়েদার, নট অন ইয়েস্টারডেজ। এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে না, তখন বাকি 10 দিনের ওয়েদার আমরা কি করতে কালেক্ট করলাম? আমার যখন ছোট্ট একটা এরকম ম্যাট্রিক্স দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কাজটা হয়ে যাওয়ার পর আমি ওই 10 দিনের ডেটাটাকে বলছি ইমমেটেরিয়াল, এটা কি ঠিক? না, 10 দিনের ডেটাটা দিয়েই কিন্তু আমি ম্যাট্রিক্সটা বানিয়েছি। ওই যে বলে না, কাজ ফুরলেই, এই যে কি যেন বলে, কাজের বেলা কাজ ফুরলেই পাজি, জিনিসটা মনে করে দেখ কিরকম মিলছে এখানে। আমি 10 দিনে ডেটা করলাম,
এই ম্যাট্রিক্সটাকে তৈরি করলাম, যেই কাজটা শেষ হয়ে গেল এবার বলছি 10 দিনের ডেটা দিয়ে কি হবে, আজকের ওপর বেস করেই তো আমি বলে দেবো। এই জন্য এরকম একটা মজার এক্সাম্পল দিলাম। কাজের বেলায় কাজই, তার মানে কি, এই যে 10 দিনের ডেটাটা, সেইটা দিয়েই কিন্তু অল পসিবল ট্রানজিশন আমরা দেখেছি, সেখান থেকেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বার করলাম, ব্যাস। এইবার যেই হয়ে গেল তখন আমরা বলছি কাজ ফুরিয়ে গেছে, এবার তোমার আর কোনো দরকার নেই, এবার কাজ ফুরোলেই পাজি। বুঝতে পারছিস, আমরা এগুলো ডেইলি লাইফে মাঝে মাঝে বলি না? তাহলে যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ দাম থাকবে, কিন্তু যেই কাজটা শেষ হয়ে গেল তারপরেই বলে দিচ্ছি ওটা হিডেন। তাহলে হিডেন যতই বলি না কেন আমাদের চোখের সামনে হয়তো হিডেন, বাট প্রত্যেকটা ভ্যালুর মধ্যে সেই 10 দিনের ডেটাটা ইনবিল্ট হয়ে রয়েছে, ইনগ্রেইনড হয়ে রয়েছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এবার যদি আমি এরকম বলি, give me an example to predict tomorrow's to predict day after tomorrow's weather on the basis of yesterday's weather and today's weather. Give me an example of example এইখানটায় লিখি, তোদের সামনেই দেখাচ্ছি। এই যে give me an example of HMM to predict day after tomorrow, মানে পরশু দিনের ওয়েদারটা আমি প্রেডিক্ট করব কার উপর বেস করে, আগামী আজকে আর গতকালের উপর। আর আরেক, ঠিক আছে এটাই বলি, সানি রেনি নেয়নি, কোনো অসুবিধে নেই। এই যে সানি আর রেনি নিয়েছে নিক, কোনো অসুবিধে নেই। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এই আগের মতো করেই বার করেছে। এই যে টুডে ইজ সানি, তাহলে টুমরো সানি, আবার টুমরো রেনি। হ্যাঁ, আবার টুডে ইজ রেনি, টুমরো সানি, টুমরো রেনি, এই হলো। এবার আমি ধরলাম যে ইয়েস্টারডে যদি রেনি থাকে, টুডে সানি হওয়ার চান্স কত, এই যে মানে রেনি টু সানি এই ট্রানজিশনটা। বুঝতে পারছিস? উই ওয়ান্ট টু প্রেডিক্ট ডে 3, ডে আফটার টুমরো। উই প্রেডিক্ট টুমরো, এই যে টুডে সানি, আজকে যদি সানি হয় তাহলে ইউজ দ্য সানি রো। এই যে আজকে যদি সানি হয় তাহলে কালকে সানি হওয়ার চান্স কত, আবার আজকে যদি সানি হয় তাহলে কালকে রেডি হওয়ার চান্স কত। সো টুমরো উড বি দিস। এবার predict day after tomorrow, now compute probabilities for each possible tomorrow state. Tomorrow sunny, তাহলে টুমরো সানি হওয়ার চান্স, তার মানে কাল যদি টুমরো হয় তাহলে পরশু, মানে কাল যদি সানি হয় তাহলে পরশু সানি হওয়ার চান্স, কাল যদি সানি হয় পরশু রেনি হওয়ার চান্স। কন্ট্রিবিউশন, এই যে সানি টু সানি, সানি টু রেনি। বুঝতে পারলি দুটো কিরকম করে মার্চ করলো? এইটাই এখানে করেছে, দেখ এইটাই এখানে করেছে। এই যে দুটোকে এখানে মার্চ করছিল বলছিলাম না, এই যে দুটোকে এখানে কম্বাইন করে দিচ্ছি কিভাবে, সানি টু সানি, আবার সানি টু রেনি। বুঝতে পারছিস? এখানে তাই করেছে। আমি কি বলেছিলাম, যে প্রেডিক্ট দ্য ওয়েদার অফ ডে আফটার টুমরো অন দ্য বেসিস অফ ইয়েস্টারডে অ্যান্ড টুডেজ। এটাই হচ্ছে ব্যাপার। সানি রেনি নিয়েছে, কোনো অসুবিধা নেই, নিয়েছে ঠিক আছে। তাহলে আজকে যদি সানি হয় তাহলে কালকে সানি হওয়ার চান্স কত, কালকে রেনি হওয়ার চান্স কত, পেয়ে গেলাম। আজকে যদি রেনি হয় তাহলে কালকে সানি হওয়ার চান্স কত, কালকে রেনি হওয়ার চান্স কত, সেটাও পেয়ে গেলাম। এবার ইয়েস্টারডে যদি রেনি হয় আর টুডে যদি সানি, তাহলে উই ওয়ান্ট টু প্রেডিক্ট এবার ডে 3, ডে 3 মানে ডে আফটার টুমরো, সেইটাকে আমাকে এবার প্রেডিক্ট করতে হবে। বুঝতে পারলি? এই যে সিন্স টুডে ইকুয়াল টু সানি, ইউজ দ্য সানি রো। আজকে যদি সানি হয় কাল সানি হবে, আজকে যদি সানি হয় কাল রেনি হবে। বুঝতে পারলি? এবার দেখ প্রেডিক্ট ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো। এই যে কাল যদি সানি হয় তাহলে পরশুও সানি হবে, কাল যদি সানি হয় তাহলে পরশু রেনি হবে। আবার কেস টু হচ্ছে টুমরো যদি রেনি হয়, কাল যদি রেনি হয় পরশু সানি হবে, কাল যদি রেনি হয় তাহলে পরশু রেনি হবে। তারপর নিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, তার প্রবাবিলিটি ডে আফটার টুমরো ইজ সানি আর প্রবাবিলিটি ডে আফটার টুমরো ইজ রেনি।
বুঝতে পারছিস? তাহলে ফাইনাল প্রেডিকশন এই যে সানি, এই যে 0.61 আর রেইনি হচ্ছে 0.39. The day after tomorrow is predicted to be sunny. কারণ যেহেতু প্রবাবিলিটিটা সানির দিকেই যাচ্ছে। হ্যাঁ, the day after tomorrow is predicted to be sunny. বুঝতে পারলি? এরকম একটা ছোটখাটো এক্সাম্পল যদি দিই পরীক্ষায়, যে কালকের পরীক্ষাতেই হোক কি সেমিস্টারেই হোক, যাই হোক, তখন কিন্তু এরকম ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবি। প্রত্যেকটার কিন্তু কারণ আছে। এই যে এখানে ছোট করে একটা ইকুয়েশন লিখেছিল, দেখে মনে হচ্ছে একটাকে সাপ্রেস করে দিল কেন? সাপ্রেস তো হবেই, তার কারণ কি? আমি যখন আজকেরটার ওপর করছি, প্রেডিক্ট করছি, আজকেরটা ইউজ করে আগামীকালেরটা প্রেডিক্ট করছি। এবার আগামীকালের ওপর বেস করে আমি পরশু দিনেরটা নেব। পরশু দিনেরটা যখন আমি আলটিমেটলি যাচ্ছি, পরশু দিনের সময় আমি কিন্তু আজকেরটা আর কোনো কাজে লাগাচ্ছি না। আজকেরটার ওপর বেস করে শুধু আগামীকালেরটাই প্রেডিক্ট করব। আর আগামীকালেরটার ওপর বেস করে পরশু দিনেরটা প্রেডিক্ট করব। ওকে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এইখানেই হচ্ছে হিডেন। তাহলে কেন হিডেন? ওই যে ওই ওই মজার লাইনটা বললাম, কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজি। এভাবে না মনে রাখতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, আর কিছুই না। এগুলো মজার মজার কথাগুলো বললে রিলেট করতে সুবিধা হয়। যে কেন আমি ট্রানজিশন ম্যাট্রিক্সটাকে তৈরি করছি পুরো করবাসটাকে স্টাডি করে, মানে আমার গত 10 দিনের ওয়েদার স্টাডি করে আমি ট্রানজিশন ম্যাট্রিক্স পুরো এই টেবিলটাকে তৈরি করলাম। ব্যাস, যেই টেবিলটা আমার হাতে চলে এলো, এবার আমি বলছি হিডেন। তাহলে হিডেন কি অ্যাকচুয়ালি হচ্ছে? না, অ্যাকচুয়ালি ওরকম আপাত দৃষ্টিতে হিডেন মনে হচ্ছে আমি আজকের ওপর বেস করে কালকে ডিসিশনটা নিচ্ছি, কিন্তু এই সমস্ত ডিসিশনগুলোর মধ্যে কিন্তু গত 10 দিনের যে ওয়েদার ফোরকাস্ট ছিল আমার, মানে ওয়েদার যে ছিল রিপোর্ট ছিল, সেটা কিন্তু ইনগ্রেন্ড হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে হিডেন মার্কআপ মডেল। কাজটা কিন্তু করছি আমি 10 দিনের কর্পাসের ওপর বেস করেই, কিন্তু যখনই একবার পুরো জিনিসটা আমার কাছে রেডি হয়ে এই ট্রানজিশন প্রবাবিলিটির ফরম্যাটে চলে এলো, তখন আমি আর 10 দিনের ওয়েদারটাকে পাত্তাই দিচ্ছি না, এবারে বলছি ওটা হিডেন। তা কি কখনো হয়? সেই রিপোর্টটা 10 দিনের না থাকলে আমি কি করে এই ম্যাট্রিক্সটাকে তৈরি করতাম? এই ম্যাট্রিক্সটা তৈরি করার পিছনে ওই 10 দিনের ওয়েদার রিপোর্টেরই কাজটা ছিল। বুঝতে পারছিস? এই হচ্ছে কেস। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে হিডেন মার্কআপ। তারপর তো সেটা পার্টস অফ স্পিচ ট্যাগিং এ ইউজ করা হয়, সেটা তোরা জানিস। স্লাইড থেকে পড়িয়েছিলাম কি? এই যে পিওএস ট্যাগিং এ কিভাবে পার্টস অফ স্পিচ ট্যাগিং, যে সিকোয়েন্স লেবেলিং, হিডেন মার্কআপ মডেল, সেগুলো তো জানিস। পার্টস অফ স্পিচ ট্যাগিং এর অ্যালগরিদম গুলো কিন্তু ভালো করে করবি। সিমুলেশন কিন্তু একটা না একটা আসবেই, হয় ফরওয়ার্ড অ্যালগরিদম বা ভাইটারবি অ্যালগরিদম, একটা সিমুলেশন কিন্তু আসবেই। ছোট্ট একটা করবাস দিয়ে দেবো, 3টে স্টেটমেন্টের, 3টে ছোট ছোট সেন্টেন্সের একটা করবাস দিয়ে দেবো। ওইটার ওপর বেস করে বলবো একটা সেন্টেন্সকে প্রপারলি ট্র্যাক করতে হবে, ট্যাগিং করার প্রবাবিলিটি বার করতে হবে আর কি। হ্যাঁ, তো আগে কর্পাসটাকে ভালো করে পড়বি, কর্পাসটাকে ভালো করে নোট করে তারপর সেখান থেকে ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি, এই সবগুলোকে আগে বার করতে হবে। বার করার পর আমি যে সেন্টেন্সটা দিয়ে দেবো সেইটাকে প্রপার প্রবাবিলিটি সমেত সেটাকে ট্যাগিং করতে হবে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? হিডেনটা কেন বলা হচ্ছে? হিডেন কিন্তু অ্যাকচুয়ালি এই এই অবধি নয়। আমি যখন ওই যে ট্রানজিশন কাউন্টগুলো বার করছিলাম, লক্ষ্য করে দেখ, যখন ট্রানজিশন কাউন্টগুলো আমি বার করছি, তখন মোটেও ওটা আমার কাছে হিডেন ছিল না। তখন সবটাই কিন্তু আমার কাছে ওপেনই ছিল। আমি সব কিছু যে ক্যালকুলেট করছিলাম এই যে সমস্ত ট্রানজিশনগুলো দিয়ে, কোনোটাই কিন্তু এখানে হিডেন ছিল না। হ্যাঁ, কোনোটাই এখানে হিডেন ছিল না। এই দেখ, এই যে এই ট্রানজিশন গুলোকে আমি বার করছিলাম, এগুলো কি হিডেন? না, একদমই হিডেন না। পুরো করবা স্টাডি করেই আমরা বার করছি। সানি থেকে সানি হচ্ছে কখন, সানি থেকে রেনি হচ্ছে কখন, অল পসিবল সেট অফ ট্রানজিশনের আমরা কাউন্টটা বার করছি। হ্যাঁ, তাহলে সমস্ত ট্রানজিশন কাউন্টটা বার করার পর আমরা তারপর প্রবাবিলিটিটাকে বার করছি। এই ট্রানজিশন প্রবাবিলিটি মানে হচ্ছে ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্স বার করলাম, হলো। এবার আমরা ম্যাট্রিক্স পেয়ে যাওয়ার পর
আজকের ওয়েদার মানে টুডেজ ওয়েদার, সেটার দিকে তাকিয়ে টুমরোজ ওয়েদার ফোরকাস্ট করছি। কিভাবে? শুধু সেই পার্টিকুলার রোটাই দেখছি। আমি জানলা দিয়ে দেখলাম ও আজকে বৃষ্টি হচ্ছে, তাহলে কালকেও বৃষ্টি হওয়ার চান্স কত? 0.25। তখন আমার কাছে গত 10 দিনের যে ওয়েদার রিপোর্টটা আমি সংগ্রহ করে রেখেছিলাম, মনে হচ্ছে কি আরে ওটা তো ইমেটেরিয়াল, বাকি 10 দিন কি হয়েছে আমি কেন দেখতে যাব? আরে ওটা দেখেই তো ম্যাট্রিক্সটা তৈরি করলাম। ওটা না থাকলে কি ম্যাট্রিক্সটা এত চটজলদি আমাদের তৈরি হয়ে যেত? না। কাজটা কিন্তু করলাম আমি 10 দিনের ওয়েদার রিপোর্টের ওপর বেস করে। কিন্তু যখন ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল, এইবার আমি যখন ওয়েদার ফোরকাস্টটা করছি, আজকের ওপর বেস করে শুধু বলছি। আজকে সানি তো কালকে সানি হওয়ার চান্স কত? ও আজকে রোদ উঠেছে, তার মানে কালকে বৃষ্টি হওয়ার চান্সটাই বেশি। এরকম করে তখন নিচ্ছি সিদ্ধান্তটা। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড হিডেন। কিন্তু এই গত 10 দিন মানে এই যে কর্পাস, প্রত্যেকটা ডেটা কিন্তু ইনগ্রেন্ড হয়ে রয়েছে আমার ওই ট্রানজিশন যে ম্যাট্রিক্সটা ওটার ভেতর। বুঝতে পারলি? বারবার বলছি কিন্তু হিডেন 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 কথাটা কেন বলছি হিডেন? এই যে বলছে দ্য প্রবাবিলিটি অফ টুমরোজ ওয়েদার বিং সানি ডিপেন্ড সোললি অন টুডেজ ওয়েদার অ্যান্ড নট অন ইয়েস্টারডে। এটা আমরা দেখতে পাচ্ছি কি থেকে? না ওরকম ম্যাট্রিক্সটা থেকে। ওই ম্যাট্রিক্সটা বার করাও যা, আর এরকম স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করাও তা একই ব্যাপার। স্টেট ট্রানজিশন ডায়াগ্রামে এরকম স্টেটগুলোকে ছবি এঁকে এঁকে বুঝিয়েছে, আর ম্যাট্রিক্সের মধ্যে এরকম একটা ম্যাট্রিক্স ফরম্যাটে রো কলাম ফরম্যাটে লিখেছে। কিন্তু এই ম্যাট্রিক্সই তৈরি কর বা তুই এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামই তৈরি কর, যেটাই তৈরি কর না কেন, গোটা কর্পাসটাকে স্টাডি করেই কিন্তু আমরা তবে তৈরি করছি। গোটা কর্পাস স্টাডি না করে কিন্তু না পারছি আমরা ওই ম্যাট্রিক্স বার করতে, না এই ডায়াগ্রামও যা ম্যাট্রিক্সও তা। এইবার যখন তৈরি হয়ে গেল তখন আমরা বলছি ও কালকের ওয়েদার প্রেডিক্ট করতে হবে, ও তো আজকেরটা দেখলেই বলে দেওয়া যায়। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। বাকি সমস্ত ইন্টারনাল স্টেটগুলো আমাদের কাছ থেকে হিডেন রয়েছে। তা হিডেন মানে যে ওগুলো পুরো অ্যাবসেন্ট তা নয়, প্রত্যেকটা বিন্দু বিন্দুতে প্রেজেন্ট রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হিডেন। আমাদের কাছে যখনই একটা ছোট্টখাট্ট এরকম একটা ম্যাট্রিক্স বা একটা সুন্দর কম্প্যাক্ট একটা ডায়াগ্রাম চলে এলো, তখনই আমরা বাকি 10 দিনের রিপোর্টটাকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি। কি দরকার আমার? এই জন্যই বললাম, ওই মজার কথাটা বললাম। কাজের বেলায় তখন আমরা ইউজ করছি, যেই কাজটা ফুরিয়ে যাচ্ছে তখন বলছি আরে হিডেন। অ্যাবসলিউটলি না। তো যাই হোক, এটাই হচ্ছে আমার হিডেন মার্কআপ মডেলের মেন ফান্ডা। এবার টুকটাক যা কোয়েশ্চেন আসবে গুছিয়ে লিখবি সেগুলো। আমি ধর বললাম যে হিডেন মার্কআপ মডেলের কম্পোনেন্ট কি কি থাকে। হ্যাঁ এই দেখ কম্পোনেন্ট অফ হিডেন মার্কআপ মডেল, এই যে হিডেন স্টেট গুলো আছে S1 S2 S3, এই যে ওয়েদার স্টেট, হ্যাঁ তারপর অবজারভেশন আর তারপরে এই যে ট্রানজিশন প্রবাবিলিটি। আজকে যদি SI হয়, আজকের দিনটাকে যদি Ith ডে বলা হয়, তাহলে কালকের দিনটা হবে J। এরকম। তাহলে SI থেকে SJ তে যাওয়ার চান্স কত? তাহলে এই হচ্ছে আমার ট্রানজিশন প্রবাবিলিটি। বুঝতে পারছিস? এবার পুরোটাকে সাম করলে আমরা পাবো 1। ওই যে এক একটা রোকে সাম করলে 1 পাচ্ছিলাম দেখ। কারণ আজকে যদি সানি হয় তাহলে কালকে হয় সানি হবে নয় রেইনি হবে। এর বাইরে আর কিছু কর্পাসে আমার নেই। এখানে ক্লাউডি আমরা কনসিডার করিনি তাই। তো যাই হোক কর্পাসে যা আছে তাই। একটা রোকে সাম করলে 1 হচ্ছে, বুঝলি? তাহলে এইগুলো হচ্ছে আমার হিডেন মার্কআপ মডেলের কম্পোনেন্ট। এই যে হিডেন স্টেট, এই যে অবজারভেশন, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি, এই যে এমিশন প্রবাবিলিটি, বুঝতে পারছিস? তারপর ইনিশিয়াল স্টেট ডিস্ট্রিবিউশন। এগুলো ছোটখাটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। এই যে হিডেন স্টেটস ফলো দ্য ফার্স্ট অর্ডার মার্কআপ প্রপার্টি। এই যে why hidden, we do not observe the states ST, we only observe the outputs। তাই না? সমস্ত ইন্টারনাল স্টেট গুলো কিন্তু ইনগ্রেইনড হয়ে রয়েছে। ট্রানজিশন প্রবাবিলিটি যে ম্যাট্রিক্সটা আমরা বানাচ্ছি পুরোপুরি একদম কর্পাস স্টাডি করেই বানাচ্ছি। আমার 10 দিন 20 দিন যত যত রিপোর্ট আমরা সংগ্রহ করে রেখেছি তার উপরে বেস করেই আমরা বানাচ্ছি। কিন্তু যখন ডিসিশনটা নিচ্ছি তখন ছোট্ট করে এরকম একটা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম আছে, ওর ওপর বেস করে বলে দিলাম, বা একটা স্টেট ট্রানজিশন টেবিল আছে তার ওপর বেস করে বলে দিলাম। কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা ওই 10 দিনের রিপোর্ট থেকেই সংগ্রহ করছি। যাই হোক, দ্য হিডেন মার্কআপ মডেলের
এই সমস্ত কোর কম্পোনেন্ট গুলো একটু দেখবি। কিছুই না, ওই হিডেন স্টেট, অবজারভেশন, ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি আর এই ইনিশিয়াল স্টেট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে একটা কমপ্লিট এইচএমএম কি দিয়ে তৈরি হয়? যে এ বি ডাব্লিউ, এটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, বিটা এমিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, আর পাইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ডিস্ট্রিবিউশন। এই সব কটা আমরা ওই ফরওয়ার্ড অ্যালগোরিদম ইউজ করেছিলাম, তাই না? তাহলে এইগুলো কিন্তু আসবে। আর পিওএস ট্যাগ তো জানিসই, পিওএস ট্যাগিং এর ক্ষেত্রে ওই যে আমাকে কর্পাস দিয়ে দেয়, কর্পাস থেকে আমাকে দেখতে হবে যে নাউনের পর নাউন অকারে করার চান্স কত, নাউনের পর ভার্ব থাকার চান্স কত। এই পুরোপুরি এই হিডেন মার্কআপ মডেলের ওপরই কিন্তু জিনিসটা দাঁড়িয়ে আছে। হিডেন কেন বারবার বলছি, আমি যদি পরীক্ষায় কোয়েশ্চেন দিই, শুধু যে কালকের পরীক্ষার কথা বলছি তা নয়, হিডেন কেন, এটা সেমিস্টারেও আসতে পারে, তখন কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলবি যে কেন হিডেন। না আমরা শুধু আজকের ওপর বেস করেই কালকেরটাকে প্রেডিক্ট করছি, বর্তমান স্টেটের ওপর ডিপেন্ড করে আমরা আগামীকালেরটা প্রেডিক্ট করছি, কিন্তু তার জন্য যে আমার এত বড় একটা কর্পাসকে স্টাডি করে এলাম, সেটা কিন্তু আমাদের আর তখন কোনো কাজে লাগছে না। ওই যে ম্যাট্রিক্স বানানো হয়ে গেছে, স্টেট ট্রানজিশন বানানো হয়ে গেছে, সেই জন্য ওগুলো আর কোনো কাজে লাগছে না। কাজে লাগছে না বলে যে ওটার আর কোনো অস্তিত্ব নেই তা কিন্তু নয়। বুঝতে পারলি? এই যে দেখ, এটা ডিএনএ এর ওই জিন সিকোয়েন্স, এই যে এটিজিসি বায়ো ইনফরমেটিক্স। যাই হোক, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। এই যে মার্কভ মডেল, মার্কভ চেন, হুম, তাহলে বুঝতে পারলি? এই দেখ, এই যে প্রপার নাউন, তারপরে ভার্ব, তারপর ডিটারমাইনার, তারপর নাউন, এগুলো কিন্তু ওই যে সব ওই ট্রানজিশন প্রবাবিলিটি। দেখ, সেন্টেন্সের শুরুতেই প্রপার নাউন থাকবে, এই যে, এই যে স্টার্ট থেকে প্রপার নাউন, প্রপার নাউন থেকে ভার্ব থাকবে, ভার্ব থেকে তারপর ডিটারমাইনার থাকবে, এই যে ডিটারমাইনার, হ্যাঁ ডিটারমাইনার, তারপরে নাউন, এই যে ভার্ব থেকে ডিটারমাইনার, ডিটারমাইনার থেকে নাউন, সব কটা প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করেছে। এই যে হিডেন, হিডেন মানে আনঅবজার্ভড, লেটেন্ট, কিন্তু তার মানে কিন্তু অ্যাবসেন্ট নয়। হিডেন মানে আছে কিন্তু সেটা ভিজিবল নেই, ভেতরে আছে, আনঅবজার্ভড। অবজার্ভ করতে পারছি না মানেই তার অস্তিত্বটাকে কিন্তু আমরা কখনো ডিনাই করতে পারি না, বুঝলি? এটাই হচ্ছে এইচএমএম এর মেন ফ্যাক্টর। হিডেন আছে, আনঅবজার্ভড, আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে তার অস্তিত্ব রয়েছে। ওই যে বললাম ট্রানজিশন ম্যাট্রিক্সটা যে আমরা বার করেছি 10 দিনের ওয়েদার রিপোর্ট থেকেই তো বার করলাম, তার মানে কি, এই যে ম্যাট্রিক্সটা আমরা বার করলাম, তার প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা অংশে এর প্রেজেন্স রয়েছে। এই যে ডায়াগ্রামটা, প্রত্যেকটা বিন্দুতে এর প্রেজেন্ট রয়েছে, কিন্তু সেটা আনঅবজার্ভড, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা লেটেন্ট অবস্থায় রয়েছে, চাপা অবস্থায়, মানে সুপ্ত অবস্থায় রয়েছে, প্রত্যেকটাতে ওর প্রেজেন্ট রয়েছে। কিন্তু যে আমরা মানে রিপোর্টটাকে স্টাডি করে বানিয়ে ফেললাম, তখন মনে হচ্ছে ও কালকে রোদ উঠবে কিনা বলতে হবে, সে তো আজকের দিকে তাকিয়েই বলে দিতে পারি, কিন্তু জিনিসটা অত সহজ নয়। আজকে রোদ যে উঠেছে সেটাও মানে গত 10 দিনের রিপোর্টের ওপর বেস করা ছিল, আবার আজকে রোদ উঠেছে বলে যে কালকেও রোদ উঠবে সেটাও অত সহজে একদিনের ওপর বেস করে বলা যায় না, আমাকে রিপোর্ট স্টাডি করেই বলতে হবে। বুঝতে পারছিস? এই হচ্ছে ব্যাপার। এইবারই এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিওএস ট্যাগিং, পার্টস অফ স্পিচ ট্যাগিং। হিডেন মার্কভ মডেল, মার্কভ চেন খুব ভালো করে পড়বি, নট অনলি ফর টুমরোজ ক্লাস টেস্ট। শুধু কালকের ওই সামান্য 30 নম্বরের একটা পরীক্ষার জন্য আমি বলছি না, সেমিস্টারের জন্য বলছি। পুরো রিয়েল লাইফ একটা যদি ছোট এক্সাম্পল দিয়ে দেখাতে পারিস, সেটা একটু দেখিয়ে দিস। আবার সেটা যে সানি রেনি দিয়ে দেখাতে হবে তার কোনো মানে নেই। দেখ, এখানে আরেকটা এক্সাম্পল কি যেন, স্লিপ আর অ্যাওয়েক, হ্যাঁ, এটা দিয়েও দেখাতে পারিস। যেটা খুশি, তোরা যদি মন থেকে কিছু লিখতে চাস তাও করতে পারিস। সানি রেনি ক্লাউডি আছে বলে যে তাই লিখতে হবে তা নয়, এখানে ওয়েক অ্যাসলিপ আছে, এটা যদি ইজি মনে হয়, যেটা সহজ মনে হবে। বাট যখনই বলবো যে কেন হিডেন, এটা কিন্তু একটু এক্সাম্পল দিয়ে দেখালে আমার মনে হয় ভালো।
এবার 2 নম্বর থাকলে আমি এত বড় এক্সাম্পল কখনোই দাবি করব না। যদি 4, 5 এরকম থাকে তখন কিন্তু এক্সাম্পলটা দিয়েই দেখাতে হবে। এক্সাম্পলটা দিয়েই তখন দেখাবি যে কেন আমরা বলছি হিডেন। ওটা আনঅবজার্ভড আছে, লেটেন্ট আছে, আর তার অস্তিত্বটাকে আমরা অস্বীকার করতে পারি না কখনো। রয়েছে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, কিন্তু আনঅবজার্ভ স্টেটে রয়েছে, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। হাবি যাবি, অনেক স্লাইড আছে, সব দেখে ওরকম মাথা খারাপ করবি না। যেটুকু বলছি সেটুকু ভালো করে শুনবি এবং সেটা গুছিয়ে লিখতে পারলেই হবে, আর কিছুই না। এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম পড়িয়েছিলাম না একটা সিমুলেশন দিয়ে, ভাইটার-বি অ্যালগোরিদম, এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম, ভাইটার-বি অ্যালগোরিদম, হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল আসবে, মানে সিমুলেশনে থাকবেই একটা এরকম একটা ছোট্ট একটা কর্পাস দিয়ে দেবো, এরকম 3টে সেন্টেন্সওয়ালা একটা কর্পাস দিয়ে দেবো। কর্পাসটা দিয়ে বলবো যে এটাকে স্টাডি করে একটা পার্টিকুলার সেন্টেন্সকে প্রপারলি পিওএস ট্যাগিং করতে হবে উইথ প্রবাবিলিটি। তখন কিন্তু স্টেপগুলোকে পরিষ্কার করে দেখাতে হবে। ওই অর্ধেক খাতায় অর্ধেক মাথায় ওরকম স্টেপ জাম্প করে দেখালে কিন্তু আমি নাম্বার কেটে দেবো। পরিষ্কার করে তখন দেখাবি ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি, এরকম কিন্তু একটা এক্সাম্পল থাকবেই। ফরওয়ার্ড বা ভাইটার-বি যে কোনো একটা এক্সাম্পল কিন্তু থাকবেই, বুঝতে পারলি? এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস কর আজকে, লিখে লিখে। শুধু ওই কম্পিউটারে স্ক্রিন দেখে পড়লে কিন্তু হয় না, আমি বলেছিলাম না, লিখে লিখে প্র্যাকটিস করবি। যত লিখবি তত দেখবি স্টেপগুলো মনের মধ্যে গেঁথে যাচ্ছে। এই যে তোদের আমি ক্লাসে যখন পড়াতাম প্রোগ্রামগুলো লিখিয়ে লিখিয়ে করাতাম, কেন লেখাতাম? লিখলে পরে মাথার মধ্যে পুরো ঢুকে যায়। আমি নিজেও যখন শিখেছি তখনও প্রচুর লিখতাম, মানে লিখে লিখে মাথায় ঢোকাতাম। তোদেরও খালি লেখানোর প্র্যাকটিসটা আমি করাতাম ক্লাসে। কিন্তু এখন যেহেতু অনলাইন হচ্ছে এখন তো লিখতে পারছি না, কিন্তু এখন আমি বলছি যে তোরা কিন্তু লিখে লিখেই প্র্যাকটিস করবি। যখন ফিজিক্যাল মোডে ক্লাসে পড়াতাম তখনও A to Z লেখাতাম, তোরা সবাই জানিস। সেটা C++ হোক, জাভা হোক, অপারেটিং সিস্টেম হোক, কি এখন এরপর এই ডেটা স্ট্রাকচার পড়াবো, এরপর যে কোনো কিছুই পড়াতে গেলে আমি প্রচুর লেখাই কেন? লিখলে অর্ধেকটা পড়া ক্লাসেই তৈরি হয়ে যায়। এবার বাড়ি গিয়ে যত লিখে লিখে প্র্যাকটিস করবি দেখবি ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন করতে দেওয়া হয় বা পোস্টফিক্স ইভ্যালুয়েশন করতে দেওয়া হয়, তখন দেখবি চট করে দিতে পারবি। কেন? ওই একবার যখন লিখে লিখে প্র্যাকটিস করবি না, লেখার কোনো বিকল্পই হয় না। এটা আমাদের স্কুল টিচাররাও বলতেন আমাদের, যখন গার্জেন্স মিটিং থাকতো ওনারাও তখন বলতেন আপনারা বাড়িতে লিখিয়ে লিখিয়ে করাবেন। এটার কারণটাই তাই, লিখলে না জিনিসটা মাথার মধ্যে একেবারে ঢুকে যায়, রক্তে মিশে সব মনে থাকবে। কিন্তু শুধু ওই কম্পিউটারের স্ক্রিন দেখে স্ক্রোল করতে করতে থাকলে কিন্তু গুলিয়ে যাবে। আমি এমনটা চাই না যে শুধু ওই এপ্রিল মাসে একটা 100 নম্বরের পরীক্ষা হবে এনএলপি, তারপর তোরা সব ভুলে যা। আমি এটা আগেও বলেছি, যেটাই শিখবি সারা জীবনের জন্য শিখবি। এই যে আমি আজকে আবার হিডেন মার্কআপ মডেলটা রিভিশন দিলাম, আরো কিছুটা ক্লিয়ার হলো আগের থেকে। আগে তো বলেইছিলাম এইগুলো সব, এই যে আবার আজকে রিভিশন দিলাম, বা আগের রোববারে কি যেন মরফোলজি ওই পার্টটা রিভিশন দিলাম। তা সেকেন্ড টাইম রিভিশন করাতে কিছু উপকার হলো কি মনে হচ্ছে? হাঁ করে বসে আছে সব। বারবার বলছি লিখে লিখে কিন্তু প্র্যাকটিস কর, যত লিখবি তত দেখবি মনের মধ্যে গেঁথে যাবে। যত লিখবি, হ্যাঁ, হিডেনের মিনিংটা বুঝতে পারলাম, কি লিখছে একজন, হিডেনের মিনিং, হ্যাঁ। তা হিডেন মানে কি? হিডেন বলেই হিডেন? আমি 10 দিনের ডেটা কালেক্ট করে রাখলাম, তারপর কি সেটাকে পুরো গায়েব করে দিচ্ছি? একদমই না। গায়েব কোনোটাই হচ্ছে না, কোনোটাই ভ্যানিশ হচ্ছে না। সব কটা কিন্তু মানে একদম লেটেন্ট অবস্থায় থাকছে। লেটেন্ট মানে কি? সুপ্ত অবস্থায় থাকছে। সেটা হারিয়ে যায়নি, সেটা আমাদের সিস্টেম থেকে মুছে যায়নি। মুছে কখনো যায়? আমি তো তার উপর বেস করেই ট্রানজিশন ম্যাট্রিক্সটাকে তৈরি করলাম।
এবার যখন পুরো জিনিসটা আমার কাছে রেডি হয়ে চলে গেল, টেবিলে সার্ভ করে দিলাম, তখন আমি বলছি, ও কালকে বৃষ্টি হবে কিনা বলতে হবে, দাঁড়াও আমি আজকের ওপর দেখেই বলে দিচ্ছি। ও কালকে রোদ উঠবে কিনা বলতে হবে, দাঁড়াও আমি আজকের ওয়েদার দেখেই বলে দিচ্ছি। একবার যখন টেবিলে সার্ভ করা হয়ে গেল আমাকে খাবারটা, তখন খেতে মনে হচ্ছে বাহ কি সুস্বাদু, কিন্তু রান্না করতে যে কত কষ্ট, তখন আমরা সেটার দিকে আর তাকাচ্ছি না। সেটাই হচ্ছে হিডেন মার্কভ মডেল। প্রত্যেকটা স্টেটের গুরুত্ব আছে, প্রত্যেকটা স্টেট লেটেন্ট অবস্থায় আছে। স্টেট ট্রানজিশন যে ম্যাট্রিক্সটা বা স্টেট ট্রানজিশন যে ডায়াগ্রামটা এখানে দেখিয়েছে, ডায়াগ্রামটা তৈরি করছি এবং প্রত্যেকটা এজের ওপর দেখ যে প্রবাবিলিটিটা লেখা আছে, কি করে বার করলাম, উড়ে উড়ে বার করলাম না, এইগুলোই তো আমার মানে প্রিভিয়াস স্টেট মানে যে কর্পাস গুলো ছিল সেইগুলোকে স্টাডি করে আমি বার করলাম। এইবার আমার কাছে একটা সহজলভ্য জিনিস যখন একটা ট্রানজিশন ম্যাট্রিক্স বল বা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বল একটা চলে এলো, তখন আমি বলছি আরে কালকে রোদ উঠবে কিনা টুক করে বলে দিচ্ছি, ও কাল বৃষ্টি হবে কিনা টুক করে বলে দিচ্ছি, তখন মনে হচ্ছে ও কালকের ওয়েদার পুরোপুরি ডিপেন্ড করছে আজকের ওপর। এই যে এখানে এই লাইনটা দেখালাম, এই যে we can clearly see that as per Markov property, the probability of tomorrow's weather being sunny depends only on today's weather, not on yesterday. দেখে মনে হচ্ছে কালকের রোদ উঠবে কিনা সেটা শুধুমাত্র আমরা আজকের দিকে তাকিয়ে বলছি, ওরকম দেখে মনে হচ্ছে, বাট পুরো ম্যাট্রিক্সটাকে বা এই যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটাকে যখন আমরা ড্র করলাম, পুরো কর্পাস স্টাডি না করতে পারলে আমরা ড্র করতে পারতাম? আমাকে টোটাল নাম্বার অফ ট্রানজিশন কাউন্ট করতে হয়েছে, দেখ ডিনোমিনেটরে গেছে যে সানির থেকে টোটাল আউটগোয়িং ট্রানজিশন কতগুলো পাচ্ছি সেটা যাচ্ছে ডিনোমিনেটরে, আর আমার যে ডিজায়ারেবল আউটকাম চাই সানি টু সানি যদি হয় সেটা যাবে নিউমারেটরে। তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটির মধ্যে আমার গত 10 দিনের ওয়েদার রিপোর্ট ইনগ্রেন্ড অবস্থায় রয়েছে, বাট সেটা আনঅবজার্ভড, সেটা ইনভিজিবল, সেটা আনঅবজার্ভ, সেটা লেটেন্ট। বাট অবজার্ভ করতে পারছি না মানেই সেটার অস্তিত্ব নেই তা কিন্তু নয়, এত বড় বেইমান হলে কিন্তু চলবে না। আমি দেখতে পাচ্ছি না মানেই বলে দিলাম সে নেই, আরে সেই তো আমার কাজটা করে দিল, কাজটা করে দেওয়ার পর আমি তাকে অস্বীকার করব কি করে? বুঝলি, এটাই হচ্ছে হিডেন মার্কভ মডেলের মেন ফান্ডা। কাজটা আমি করে দিলাম, গত 10 দিনের ওয়েদার রিপোর্ট দেখে আমি পুরো ট্রানজিশন টেবিল বা ওই ট্রানজিশন ডায়াগ্রাম বানিয়ে দিলাম, এরপর আমি ফটাফট ছড়ি ঘোরাচ্ছি, ও কাল রোদ উঠবে কিনা আমি এক্ষুনি বলে দিচ্ছি ফটাকসে, ও কাল বৃষ্টি হবে কিনা আমি এক্ষুনি ফটাকসে বলে দিচ্ছি। কিন্তু যতই ফটাকসে বলি না কেন, তখন বেইমানি করলে কিন্তু হবে না যে আগের 10 দিনের রিপোর্ট আমার আর কোনো কাজে লাগেনি। কে বলেছে কাজে লাগেনি? হিডেন অবস্থায় রয়েছে সেগুলো। আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মানে কি, মানে সুপারফিশিয়ালি আর কি, ওপর ওপর দেখলে মনে হচ্ছে যে না শুধু আজকের উপর বেস করেই হয়তো আমি কালকের প্রেডিকশনটা করছি, কখনোই নয়। আজকে যে একটা ওয়েদার পার্টিকুলার আছে এবং কাল কি ওয়েদার পাবো এইরকম হিস্ট্রি আমার আছে কর্পাসে, হিস্ট্রিটাকে স্টাডি করেই আমরা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। সুতরাং তখন বেইমানি করে বললে হবে না, কি হবে 10 দিনের রিপোর্ট দিয়ে ওগুলোকে সরিয়ে দাও, তখন বেইমানি করলে হবে না। এবং হিডেন মার্কভ মডেল সেগুলোকে বেইমানি করছেও না, শুধু কি বলছে আনঅবজার্ভড আছে, লেটেন্ট আছে, তার মানে সিস্টেম থেকে সেগুলো গায়েব হয়ে গেছে তা কিন্তু নয়। সিস্টেম থেকে গায়েব হবে কেন? ওইগুলোর ওপর বেস করেই তো আমি পুরো জিনিসটা স্ট্রাকচারটাকে দাঁড় করালাম। একবার দাঁড় করিয়ে দেওয়ার পর তখন বলবো যাও ওই কাজ পুরোলেই পাজি যে মজার কথাটা বললাম, সেটা বললে কিন্তু হবে না। বুঝলি, তাহলে সেকেন্ড টাইম রিভিশন দিলে কত জিনিস ক্লিয়ার হয়। আমি এই জন্য আবার রিভিশন দিচ্ছি, এনএলপি পার্টটা তো অনেকটাই হয়ে গেছে, এরপর শুধু টেক্সট মাইনিং এ 4টে পার্ট বাকিও হয়ে যাবে, ওই দুটো এই ওই 4টে মডিউল 4 দিনেই করে দেবো আমি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে বলেছি যেটুকু শিখছিস ভালো করে শেখ, যেটুকু শিখছিস। হিডেন হিডেন হিডেন, আরে কেন হিডেন, কিসের হিডেন? আমার কাছে কম্পিউটেশনটা সহজ হয়ে যাচ্ছে, সেই জন্যই আমি বাকি স্টেটগুলোকে হিডেন করে দিলাম, মানে লেটেন্ট করে দিলাম। কিন্তু হিডেন থাকা মানে কিন্তু ওটাকে ধুয়ে মুছে সাফ করে ফেলা নয়, ওটা রয়েছে প্রতিটা জিনিসে, প্রতিটা প্রবাবিলিটি, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি আমরা বানিয়েছি প্রত্যেকটার মধ্যে ওর প্রেজেন্সটা রয়েছে। কিন্তু কি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, অত বড় কর্পাসের মনে হয় আর কোনো ভূমিকা নেই।
কে বলেছে অত বড় কর্পাসের ভূমিকা নেই? ওই কর্পাসটা স্টাডি করেই তো আমি ট্রানজিশন ম্যাট্রিক্স আর স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটাকে বানিয়েছি। একবার বানিয়ে দিলাম, তখন মনে হচ্ছে কত সহজ ব্যাপারটা, তখন এই স্টেটমেন্টটা অ্যাপ্লাই করছে যে ওই টুমরোজ ওয়েদার ডিপেন্ডস অনলি অন টুডেজ নট অন ইয়েস্টারডে। এই যে, কিন্তু এটা তো বেইমানের মতো কথা, এরকম বেইমান হলে চলবে না, বুঝলি? তাহলে হিডেন রাখছি কেন? কম্পিউটেশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে আমাদের কাছে, অনেক ইজি হয়ে যাচ্ছে বলে আমরা বলছি ও আজকে সানি, তাহলে কালকে রোদ ওঠার চান্সেই, ও আজ বৃষ্টি পড়ছে তাহলে কালকেও বৃষ্টি পড়ার চান্সেই। তখন আমরা খুব মজা করে একটা বলছি যে আজকের ওপরই ডিপেন্ড করে আছে, তা নয়। আশা করি হিডেন মার্কঅফ মডেলটা সেকেন্ড টাইম বলাতে আরো কিছুটা ক্লিয়ার হলো, কি তাই তো? কি রে, দেখো আমি ইচ্ছে করে নতুন জিনিস এখন ধরছি না, একটু এনএলপির পোর্শনটাই ভালো করে ঘষা মাজা কর, এরপর হয় স্পুডিংটাও আরেকদিন বলে দেবো। তাহলে কালকের পরীক্ষাটা ভালো করে দিস, একটা সিমুলেশন কিন্তু থাকবেই থাকবে, এবং কোনো অর নেই কোশ্চেনে, যা আছে 30 নম্বর তাই লিখতে হবে। 1A 1B 2A 2Bর মধ্যে কোনো অর ফর কিচ্ছু নেই, কারণ এটা তো আর প্রোগ্রামিং নয় যে অর দেবো, এখানে কোনো অল্টারনেটিভ নেই, যা কোয়েশ্চেন দিয়েছি তাই লিখতে হবে। মরফোলজি ভালো করে পড়বি, ওই যে স্টেম রুট লেমা যা যা পড়িয়েছি সেগুলো ভালো করে পড়বি। তারপরে হিডেন মার্কঅফ মডেল ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝাবি যে কেন হিডেন, কেন এটার এত মানে পপুলার পিওএস ট্যাগিং এর জন্য। হ্যাঁ, সেটা ভালো করে বলবি এক্সাম্পল দিয়ে। তারপর তো একটা সিমুলেশন থাকবেই ওই পিওএস ট্র্যাকিং অ্যালগরিদম, কোশ্চেন বলেই দিলাম। এই হচ্ছে ব্যাপার, 30 নম্বরে কোয়েশ্চেন, 1 ঘন্টা টাইম। তোরা কালকে 1টা বাজার আগেই প্রজেক্ট ল্যাবের সামনে চলে যাবি, ঠিক আছে? আমার সেকেন্ড ইয়ারে ক্লাস আছে, ক্লাসটা নিয়েই এসেই আমি তোদের কোয়েশ্চেন আর খাতা দিয়ে দেবো। ওই প্রজেক্ট ল্যাবে সুশান্ত দাকে বলবি, ম্যাম আমি আজকে পোস্ট করে রাখছি গ্রুপে, ওখানে গিয়ে বলবি ম্যাম বলেছে আজকে পরীক্ষা হবে, তোরা 1:45-র মধ্যে কালকে ঠিক ওই ইউকেআর স্যারের পিছনে যে ল্যাবটা আছে, বিসিডি স্যার আর ইউকেআর স্যারের মাঝখানে যে ল্যাবটা, ওই ল্যাবটার সামনে সবাই চলে যাবি একদম 1:45-র মধ্যে, 12:45। আমি ক্লাসটা শেষ করে এসেই তোদের খাতা আর কোয়েশ্চেন দিয়ে দেবো। তো যাই হোক, পরীক্ষাটা ভালো করে দে, ভালো করে সিমুলেশন গুলো কিন্তু লিখিস, আমি বারবার বলছি খাতায় লিখে লিখে প্র্যাকটিস কর। খাতায় যতক্ষণ না লিখবি ততক্ষণ কিন্তু ভাষা ভাষা মনে হবে, খাতায় যত লিখবি তত দেখবি কনফিডেন্স বাড়বে এবং সেটা আজীবনের জন্য মাথায় ঢুকে যাবে। এটা আমাদের স্কুল লাইফ থেকে টিচাররা বলে আসছেন যে লিখে লিখে প্র্যাকটিস করতে, লিখে লিখে প্র্যাকটিস করতে, যেটাই পড়লে লিখে ফেলবে। এটা আমাদের মানে ক্লাসেও ক্লাস টিচাররাও স্কুল টিচাররাও বলতেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন। আমি নিজে পার্সোনালি হিস্ট্রিটাকে খুব ভয় পেতাম, তো সব বলতো লিখে লিখে পড়তে, লিখে লিখে পড়তে। তাও সায়েন্সের সাবজেক্টগুলো প্রচুর লিখতাম, ম্যাথ প্রচুর করতাম, কিন্তু ওই আর্টসের ওই ইতিহাস ফিতিহাসগুলো এত ভয় লাগতো, তখন বলতেন ওনারা যে লিখে লিখে পড়তে। তো যাই হোক, আমি তোদেরও বলছি যে লেখার প্র্যাকটিসটা কিন্তু কর। এখন তোরা শেষ সেমিস্টার, আর কি বা বলবো, অনেক লিখেছিস আমার ক্লাসে জানি, সেকেন্ড ইয়ার ধরে। তোদের ওরা থার্ড ইয়ারটা পড়াইনি আমি না, শুধু সেকেন্ড ইয়ারে। তো যাই হোক, সেকেন্ড ইয়ার ধরে প্রচুর লিখিয়েছি, ওই প্র্যাকটিসটা কিন্তু আজীবন বজায় রাখিস, এরপর হায়ার স্টাডি কর আর যাই কর, ওটাই কিন্তু আলটিমেট। আমি নিজের পড়ানোর স্টাইলের অ্যাডভার্টাইজমেন্ট করছি না এখানে, সেটা করার কোনো দরকারও নেই, তোরাও জানিস কে কিভাবে পড়ায়, কোনটা এফেক্টিভ কোনটা বেনিফিশিয়াল তোরাও জানিস। আমি এখানে নিজের পড়ানোর স্টাইল অ্যাডভার্টাইজ করার কথা বলছি না, কিন্তু ওটাই আলটিমেট, আমি সেটাই বলছি। কিন্তু যত লিখবি তত মাথায় ঢুকবে। আমি কিন্তু চাইলে তোদের C++ জাভা ওই স্লাইডে পড়াতে পারতাম, কিন্তু পড়ালে কি হতো, জিনিসটা এফেক্টিভ হতো না। এই যে আমার ক্লাসে আমিও লিখছিলাম, তোরাও লিখতিস, এতে করে না জিনিসটা অর্ধেক ক্লিয়ার হয়ে যায়, বুঝেছিস? অর্ধেক জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দে তোরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। এই হিডেন হিডেন যতই বলি না কেন, হিডেনটা আছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু উড়ে যায়নি, গায়েব হয়ে যায়নি। হিডেন মানে লুকোনো আছে, লুকোনো কেন লুকিয়ে রেখেছি, কেন? সিস্টেমের কমপ্লেক্সিটি কমানোর জন্য। আমরা হিডেন কেন রেখেছি? যাতে করে কম্পিউটেশনের কমপ্লেক্সিটিটা কম হয়,
কিন্তু হিডেন মানে এই নয় বেইমানের মতো আমরা সেটাকে পুরো অস্বীকার করে দেব। অস্বীকার করার কিন্তু কোনো জায়গাই নেই যে আমার গত 10 দিনের ওয়েদার রিপোর্ট দিয়ে আমি কি করব। আরে ওটার ওপরই তো বেস করে আমি বানালাম, যার ওপর বেস করে বানালাম তাকেই তারপরে অস্বীকার করব। এরম বেইমানি কিন্তু এইচএমএম বলছে না। এইচএমএম শুধু মানে কমপ্লেক্সিটিটাকে যাতে কম থাকে, যাতে করে জিনিসটা সহজ সরল থাকে, তার জন্য জিনিসটাকে লেটেন্ট রাখতে বলছে। তো লেটেন্ট মানে কিন্তু জিনিসটাকে উড়িয়ে দেওয়া নয়। ঠিক আছে, তাহলে কালকে 12:45-এর মধ্যে তোরা ওই প্রজেক্ট ল্যাবের সামনে চলে যাবি, আমি ক্লাসটা নিয়ে চলে আসব, ক্লাসটা নিয়ে এসেই তোদের দিয়ে বসিয়ে দেবো। একদম ঝামেলা করবি না। 8 জন তো নাকি? সমদীপ তো আসবে? কি হ্যাঁ ম্যাম না না ম্যাম বুঝতে পারলাম না। আসবে না? ও বাবা, তাহলে তো আবার ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে পরে। আচ্ছা ঠিক আছে, সে করা যাবে এখন। তাহলে তোরা 8 জন চলে আসিস, আমি সুশান্ত দাকে বলে দেবো ওই ল্যাবটা খুলে দিতে, পরপর সব বসে যাবি ফাঁকা ফাঁকা করে। সেকেন্ড ইয়ারদের ক্লাসটা কালকে নিয়ে আমি আসবো, তারপর তোদের পরীক্ষা নেব, তারপর আবার যাব ল্যাবে। ভালো করে করবি সিমুলেশন গুলো, হ্যাঁ, ফরওয়ার্ড আর ভাইটারবি অ্যালগোরিদম ছোট ছোট করে কর্পাস এক্সাম্পল নে, সেখান থেকে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বানা, সেখান থেকে এমিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বানা, সেখান থেকে কিভাবে ওই ইনিশিয়াল ট্যাগিং, তারপর টার্মিনেশন স্টেপ অব্দি, ওই যে রিকার্সিভ স্টেপ বলেছিলাম, ওই টার্মিনেশন স্টেপ অব্দি গিয়ে একটা সেন্টেন্সকে আমরা কি করলে প্রপারলি পিওএস ট্যাগ করছি উইথ প্রবাবিলিটি, উইথ প্রবাবিলিটি। হ্যাঁ, কর্পাস এক্সাম্পল না নিলে কিন্তু হবে না, কর্পাসটার ওপরেই কিন্তু সব ডিপেন্ড করছে। দেখেছিস কি হ্যাং করে যাচ্ছে খালি, উফ। অ্যাটেন্ডেন্সটা নেব, হ্যাং করে গেল সব। দিয়েছিস সবাই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স? ঠিক আছে, আমি আমি ওটা কপি করে নিচ্ছি। তা ভালো করে পড়, লিখে লিখে প্র্যাকটিস কর একদম, যে কিভাবে পিওএস ট্যাগিং গুলো হচ্ছে। বারবার বলছি, লিখে লিখে যত প্র্যাকটিস করবি তত দেখবি কনফিডেন্স বেড়ে যাবে। এরপর যদি টিচিং লাইনে যাস, যদি কখনো ক্লাসরুমে গিয়ে পড়াস, তখন এরকম লিখে লিখে পড়ানোর চেষ্টা করবি, তাহলে দেখবি ক্লাসটাও এফেক্টিভ হয়। এই যে আমি এখনো সেকেন্ড ইয়ারদের ক্লাসে জাভা কি ফার্স্ট ইয়ারদের সি পড়ালাম, এরপর ডেটা স্ট্রাকচার পড়াবো, এই সব লিখে লিখে, সব লিখে লিখে আমিও লিখছি, ওরাও লিখছে। এতে করে কি হচ্ছে, ক্লাসে অ্যাক্টিভ থাকে, মনোসংযোগটা থাকে। আর আমি যদি গিয়ে ওরকম ওই ইয়ে দেখাতাম, স্লাইড দেখাতাম, সবাই হাই তুলতো, ঘুমিয়ে পড়তো, আমার নিজেরও খুব বিরক্ত লাগতো স্লাইডে যখন পড়ানো হতো, আমার নিজেরও ভালো লাগতো না। ওই জন্য পুরো লিখি, পুরো লিখি, আমিও লিখছি, তোরাও লিখছি। কিরকম করে হ্যাংটা খুললো দেখেছিস, মাথাটা গরম হয়ে যাচ্ছে। ওকে, যা বেরিয়ে যা, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। হুম। হ্যাঁ। হুম। না, শুধু সাফিক্স দেখবি বলেই তো ছিলাম। টেমিং এর জন্য শুধু সাফিক্স দেখবি, রুটের জন্য সাফিক্স প্রেফিক্স দুটোই দেখবি।